হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাকে শোনা যাচ্ছে? সাউন্ড আমি অফ করে রেখেছিলাম। বোর্ডের মাঝখানে এটা আসলে আমার লাইটের জন্য, লাইটের ঠিক অপোজিটে আমার। আচ্ছা, যেই জায়গাটা বোঝা যাচ্ছে না এটা আমি পরে দিব, সমস্যা নেই। কি অবস্থা সবাই, কেমন আছেন? এটা লাইটটা পড়ছে আসলে, চেঞ্জ করে কম বেশি। আচ্ছা, লাইটের জায়গাগুলো আমি একটু পরে দিব। লাইটটা আমি আসলে এই জন্য সরি। এখন তো শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, যে জায়গাগুলো বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে আমি বলে দিব, আপনারা একটু কষ্ট করে লিখে নিন। দেখি কালকে লাইটটা অন্য পাশে দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন লাইটটা আমি চেঞ্জ করতে পারবো না। ওকে, কি অবস্থা আপনাদের? পড়াশোনা কেমন চলছে? কার পড়াশোনার কি অগ্রগতি? কারো কি পড়াশোনার স্পিড গতকালের চেয়ে আজকে কি একটু বেশি ছিল নাকি আগের মতোই? আমার গতকালের মানে মোটিভেশনে কি কোনো কাজে আসছে নাকি আগের অবস্থায় আছেন আপনারা? ওকে, ঠিক আছে, চলেন শুরু করি। আমাদের আজকের টপিক নাউন অ্যান্ড প্রনাউন। অতি পরিচিত আমাদের কিছু শব্দ। আমরা যখন থেকে পড়াশোনা শুরু করেছি, ইংলিশ পড়াশোনা, তখন থেকে মনে হয় নাউন এবং প্রনাউন সম্পর্কে জানি। কিন্তু তারপরেও দেখা যায় যে নাউন বা প্রনাউন সম্পর্কিত যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে বিসিএস বা অন্যান্য যে পরীক্ষাগুলো, সেগুলোতে আমরা ভুল করি। ভুল করার কারণ হচ্ছে আমরা শুধু একবারে বেসিক জায়গাটুকু জানি, কিন্তু এই বেসিকের জায়গা থেকে একটু এদিক সেদিক হলেই আমাদের কেন জানি আমরা ওটা গুলাই ফেলি, কিংবা উত্তর দিতে যে আমরা ভুল করি। তো আপনাদের এই নাউন এবং প্রনাউন নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সেজন্যই আমি এই ক্লাসটা একটু বিস্তারিত আকারে নিব। আপনারা যদি একটু মনোযোগী থাকেন তাহলে আশা করা যায় যে আমার ক্লাসের পরে আপনাদের নাউন এবং প্রনাউন নিয়ে খুব বেশি সমস্যা হবে না। তো প্রথমে শুরু করি। এটা তো আমরা সবাই জানি যে নাউন হচ্ছে 5 প্রকার। নাউন 5 প্রকার। এটা এটা মোটামুটি আমরা সবাই সব ক্লাসে পড়ে আসছি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই নাউনগুলো সবগুলো সম্পর্কে জানার পরেও আমাদের কেন জানি নাউনগুলো ধরতে যেয়ে আমাদের কষ্ট হয়। তো এখানে আমি খুবই সিম্পল কিছু এক্সাম্পল এখানে সেট করেছি, যাতে আপনাদের এই বিষয়গুলো হচ্ছে বুঝতে খুবই সহজ হয়। প্রথমে আসি হচ্ছে প্রপার নাউন।
প্রপার নাউন কোনটা? আমার যে নাম, আমি আমার নাম দিয়ে বোঝাচ্ছি, আপনাদের প্রত্যেকেরই একটা নাম আছে। প্রপার নাউন হচ্ছে প্রত্যেকেরই একটা নিজস্ব নাম থাকবে। এটা জাস্ট আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা বিষয়েরই একটা নিজস্ব নাম আছে, যে নামে তাকে আমরা ডাকি কিংবা সে পরিচিত, সেই নামটাকেই বলা হয় হচ্ছে প্রপার নাউন। যেরকম আমার নাম হচ্ছে লিজা, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন। আপনাদের প্রত্যেকের যে নামগুলো আছে সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রত্যেকটা জিনিসের, যেরকম আমার দেশের নাম কি? বাংলাদেশ, তার মানে এটা প্রপার নাউন। আমাদের দেশে অনেক নদী আছে, প্রত্যেকটা নদীর কিন্তু আলাদা একটা নাম আছে, যে নামে আমরা তাকে চিনি। যেরকম পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, তার মানে এগুলো হচ্ছে তার একটা সিঙ্গেল নাম। যেই নামে একটা বিষয় বা একটা মানুষ কিংবা একটা বস্তুকে হচ্ছে আমরা চিনতে পারি, সেটাকে আমরা হচ্ছে প্রপার নাউন বলবো। এবং প্রপার নাউন চেনার আরেকটা সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তার মানে প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে একটা নাম, এটা যেই নামে আমরা একটা ব্যক্তি বা একটা বস্তুকে হচ্ছে কি চিনতে পারি বা তার পরিচয় পাওয়া যায়। এবং অবশ্যই প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল হাতের হবে। তার মানে কোনো একটা জায়গায় যদি আমরা 4টা অপশন দেখি এবং অপশনের মধ্যে যদি আমাদেরকে বের করতে হয় যে হুইচ ইজ নট প্রপার নাউন, তখন আমরা দেখব যে কোন নাউনটা আসলে, যদি বলে যে হুইচ ইজ হচ্ছে প্রপার নাউন, তাহলে আমরা ফার্স্টেই দেখবো যে কোনটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। যদি আমরা অনেক সময় মনে হতে পারে যে আমি নামগুলো বুঝতে পারছি না যে আসলে এটা প্রপার নাউন কিনা, তখন দেখবেন যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে কোন শব্দটা। যে শব্দটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু সেটাই হচ্ছে প্রপার নাউন। এটা নিয়ে আর আসলে খুব বেশি কথা বলার কোনো কিছু নাই। প্রপার নাউন হচ্ছে বেসিক নাম বোঝাবে, নিকনেম যেটাকে আমরা বলি নাম, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর যখন আমরা এইগুলোর মধ্যে পার্থক্য বোঝাবো তখন আরো ক্লিয়ার হবে। এরপরে আসি কমন। এখন ধরেন আমার নাম লিজা, কিন্তু আমার একটা কমন পরিচয় আছে। কমন পরিচয় কি? যে আমি হচ্ছে গার্ল। এটা একবারে কমন একটা পরিচয়। যারা ছেলে তারা বয়, তাদের একটা কমন একটা পরিচয়। এই যে পদ্মা, মেঘনা বললাম, এদের কমন পরিচয় কি? এরা হচ্ছে নদী, এরা হচ্ছে রিভার। তার মানে আমাদের যে কমন যে পরিচয়গুলো, সবারই একটা কমন একটা পরিচয় থাকে। এটা তো আমার নিকনেম, এটা আমার নাম, এটা আমার পরিচিতি। কিন্তু আমার কমন একটা পরিচয় হচ্ছে কি? আমি মেয়ে। আবার যারা ছেলেরা আছে তারা হচ্ছে বয়। এই যে পদ্মা, মেঘনা, যমুনার কথা বললাম, এগুলা কি? এটা তাদের হচ্ছে নিকনেম, কিন্তু তাদেরকে যদি কমন একটা পরিচয় তাদেরকে আমি ডাকি তাহলে কি হবে? তারা হচ্ছে রিভার। তারপর এই যে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের একটা নাম, কিন্তু তাদের কমন পরিচয় কি? তারা হচ্ছে কান্ট্রি, তাদেরকে দেশ বোঝানো হয়। তার মানে কমন, প্রত্যেকটা বিষয়েরই একটা কমন একটা পরিচয় থাকে, যেই শব্দ দ্বারা হচ্ছে আমরা একটা কমন পরিচয় বুঝবো, সেটাই হচ্ছে আমাদের কমন নাউন। আপনারা যখন পড়বেন তখন আপনারা ছোট ছোট করে নোট করে রাখেন, আমার কথাগুলো নোট করে রাখেন। পরবর্তীতে যখন আপনারা পড়তে বসবেন তখন দেখবেন যে এত বিস্তারিত আকারে আপনাদের পড়ার দরকার নাই। আমি যা বলছি সেটাকে পড়ে আপনারা সরাসরি এক্সারসাইজ করার চেষ্টা করবেন, এবং এক্সারসাইজ করতে যেয়ে দেখবেন আপনাদের সহজ মনে হচ্ছে। তার মানে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে যদি আমি পার্থক্য খুঁজি এই দুইটার মধ্যে, তাহলে হচ্ছে প্রপার নাউন হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে একটা জটিল সূত্র আছে। প্রপার নাউনটা হচ্ছে তার নির্দিষ্ট একটা নাম, আর এই নির্দিষ্ট নাম অনেকগুলা মানুষের হচ্ছে একটা কমন পরিচয় থাকে, সেই কমন পরিচয়টা হচ্ছে নাউন। যেরকম আমার নাম লিজা, কিন্তু আমার হচ্ছে কমন পরিচয় হচ্ছে আমি গার্ল। পদ্মা একটা হচ্ছে কি নদীর নাম, তার কমন পরিচয় হচ্ছে রিভার। তার মানে কমন পরিচয়টা হবে কমন নাউন, আর আমাদের যে একটা নির্দিষ্ট একটা নাম থাকে প্রত্যেকটা বিষয় বা বস্তু, সেই নির্দিষ্ট নামটাই হচ্ছে আমাদের প্রপার নাউন। তার মানে এটা আপনারা ছোট করে নোট করে রাখতে পারেন যে নির্দিষ্ট নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। এবং এই প্রপার নাউন গুলাকে যখন একটা কমন নামে ডাকা হয় তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যেরকম পদ্মা, সেটা হচ্ছে কি কমন পরিচয় কি তার? সে রিভার। তারপর হচ্ছে রহিম, এটা তার হচ্ছে প্রপার একটা নাম, নির্দিষ্ট একটা নাম, কিন্তু তার কমন পরিচয় হচ্ছে সে হচ্ছে বয়, সে হচ্ছে বালক। এবার আসি আমরা কালেকটিভ নাউনে। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে বলতে পারেন, আর আমি হচ্ছে যে জায়গাগুলোতে
লেখা দেখা যাচ্ছে না, ওই জায়গাগুলোতে হচ্ছে আমি একটু পড়ে দিচ্ছি। এটা হচ্ছে গার্ল লিখছি আমি, আর এটা হচ্ছে আমার নিজের নাম লিজা, আর এটা হচ্ছে গার্ল। ওকে, এরপরে আসা যাক হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনটা? এই যে একটু আগে বললাম যে আমি লিজা, আমার হচ্ছে একটা কমন পরিচয় হচ্ছে গার্ল। এখন ধরেন আমি আমার পরিবারের যে সদস্য, আমার মা, আমার বাবা, আমার বোন, আমরা এই যে 4টা সদস্য মিলে কিন্তু একটা ফ্যামিলি। তার মানে এই কালেকটিভ মানে তো হচ্ছে সমষ্টি বোঝায়। তার মানে কোন হচ্ছে ব্যক্তি বা হচ্ছে বস্তুর সমষ্টিকে হচ্ছে আমরা কালেকটিভ বলবো। কালেকটিভের সময় অবশ্যই আপনারা মনে রাখবেন, কালেকটিভ কিন্তু সকলকে বোঝাবে না। কমন কিন্তু সকলকে একটা কমন প্ল্যাটফর্মে দাঁড় করায়, এবং কমন ওয়েতে গার্ল দ্বারা বালিকা মানে বিশ্বের যত ধরনের যত জাত উপজাতের যত গোষ্ঠীর হচ্ছে বালিকা আছে, সবাইকে কিন্তু কমন অর্থে হচ্ছে গাল বোঝানো হচ্ছে। কিন্তু এই গালের মধ্যে যদি আমি কালেকটিভ বলি, ধরেন মুসলিম, এটা কি একটা কালেকটিভ অংশ না? বিশ্বের কি সবাই মুসলিম? সবাই কিন্তু হচ্ছে, আমি সবাইকেই হিউম্যান বলতে পারি, সবাই মানুষ, কিন্তু সবাই কিন্তু মুসলিম না। মুসলিম হচ্ছে একটা গোষ্ঠী। তার মানে হচ্ছে কালেকটিভ কি? কালেকটিভ হচ্ছে টোটাল যে অংশ আমাদের, এই টোটাল অংশ থেকে যদি আমি একটা নির্দিষ্ট সমষ্টি নিয়ে, এটা ব্যক্তি হতে পারে আবার বস্তু হতে পারে, নির্দিষ্ট একটা সমষ্টি নিয়ে যদি আমি একটা কোনো কিছু বলি, যে ধরেন আপনারা 10 জন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ স্টাডি করার জন্য একটা টিম বানালেন, একটা স্টাডি গ্রুপ বানালেন, তখন কিন্তু এটা কালেকটিভ হয়ে যাবে। আবার যখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাদের পরিচয় বলবেন, তখন এটা হচ্ছে প্রপার হয়ে যাবে। আবার আপনারা যদি হচ্ছে বয়রা মিলে হচ্ছে এটা একটা গ্রুপ করেন, তখন হচ্ছে বয় হচ্ছে আপনাদের কমন একটা নাউন হয়ে যাবে। বয় হচ্ছে কমন একটা পরিচয়। আপনারা একটা টিম বানালেন, টিমটা হচ্ছে আপনাদের কালেকটিভ, আর আপনাদের প্রত্যেকেরই নিজস্ব আলাদা আলাদা একটা পরিচয় আছে, সেই নির্দিষ্ট আলাদা আলাদা পরিচয়টা হচ্ছে আমাদের প্রপার নাউন। তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোরিলেটেড। প্রপার নাউন থেকে সাথে কমন নাউন, এবং কমন নাউন থেকে হচ্ছে কালেকটিভ নাউন। অনেকগুলো কমন নাউন মিলে, অনেকগুলো না, কমন নাউনের একটা অংশ নিয়ে হচ্ছে আমি কালেকটিভ নাউন বানাচ্ছি। মানে যে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট একটা সংখ্যা নিয়ে, ধরেন আমি পুলিশ সার্ভিসে আছি, তার মানে পুলিশ কিন্তু একটা আপনি কালেকটিভ নাউন। কারণ এখানে বাংলাদেশের অনেক জনগণ, 16 কোটি জনগণ, সবাই কিন্তু পুলিশ না, এখানে 2 লাখের মতো পুলিশ আছে। তার মানে হচ্ছে 2 লাখ পিপল মিলে পুলিশ যে এই পুলিশে কাজ করছে। আবার যদি আমি বলি হচ্ছে ব্যাংকার, তার মানে বাংলাদেশে সবাই কি ব্যাংকার না? তার মানে ব্যাংকার তারাও হচ্ছে একটা কি কালেকটিভ নাউন। তার মানে কালেকটিভ নাউন হচ্ছে আপনি টোটাল যে অংশ, সেই অংশ থেকে একটা অংশ নিয়ে বা একটা নির্দিষ্ট অংশ নিয়ে যেই ফর্মটা গঠন করবেন, সেটাই হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এখানে একবারে সহজ করে বোঝানোর জন্য আমি ফ্যামিলি লিখছি, যে আমার নিজের নামটাকে প্রপার নাউন বললাম, আমার নিজের যে একটা পরিচয়, সেই পরিচয়টাকে হচ্ছে আমি গার্ড বললাম, এবং এই পরিচয়ের আমার মা বাবা ভাই বোন সবাইকে মিলে, না পিপল তো হচ্ছে হ্যাঁ, পিপল হচ্ছে কমন নাউন, কিন্তু এই পিপল থেকে যখন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট হচ্ছে জনসাধারণকে হচ্ছে নিয়ে একটা কাজ করবেন, তখন সেটা আবার হচ্ছে কালেকটিভ নাউন হয়ে যাবে। পিপলের একটা অংশ হচ্ছে কালেকটিভ নাউন হবে। এরপর আসি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা সহজ উপায়, কোনো কিছু চিন্তা করার দরকার নাই, যেটাকে আমরা বাজার থেকে কেজি ধরে বা হচ্ছে লিটার ধরে, যেটাকে পরিমাপ করে আমরা কেনাকাটা করি। সোজা বাংলায় যেই জিনিসটাকে আমরা হচ্ছে কেনাকাটা করি কি অর্থে, পরিমাপ করে কেজি বা লিটার ধরে, যেটাকে হচ্ছে আমরা গণনা করতে পারি না, এটাকে হচ্ছে লিটার বা কেজি ধরে পরিমাপ করে আমরা বাজার থেকে হচ্ছে কি কিনে আনি, সেটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। এরপরে আসা যায় অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট তো এটা একবারে সবাই আমরা বুঝি। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ফিল করার একটা বিষয়, যেটাকে আমরা হচ্ছে দেখতে পাই না, চোখে দেখা সম্ভব না, কিন্তু ফিল করা যায়। এমন বিষয়গুলোকে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেরকম কাইন্ডনেস, এটা হচ্ছে কাইন্ডনেস কিন্তু আসলে দেখা যায় না, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল কোনটা? ম্যাটেরিয়াল হচ্ছে ওয়াটার, গোল্ড, মিল্ক, যেটা আপনি বাজার থেকে হচ্ছে পরিমাপ করে নিয়ে আসেন, পরিমাপ করে কিনেন কেজি বা লিটার ধরে, সেটাকে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন খুব বেশি আসে না, এগুলো খুবই কমন। অ্যাবস্ট্রাক্টটা আসে সবচেয়ে বেশি আসে হচ্ছে কমন এ কালেকটিভ।
কমন এবং হচ্ছে কালেকটিভ, কারণ এটার মধ্যেই হচ্ছে অনেকেই হচ্ছে প্যাচ লাগায় ফেলে যে কোনটা কমন হবে কোনটা কালেকটিভ হবে। আচ্ছা, এই পর্যন্ত আমি যা বললাম এতে কি আপনাদের মনে হচ্ছে যে এই 5টা নাউন আপনাদের ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমি হচ্ছে এগুলোর মধ্যে একটু ডিফারেন্স দেখাবো। এই 5টার মধ্যে আমাকে একটু জানান আপনারা। হ্যাঁ, উম্মে রোমান, হ্যাঁ ঠিক। আপনি পিপল হচ্ছে কমন, পিপল দ্বারা তো আমি সবাইকে বোঝাচ্ছি, গণহারে সবাইকে বোঝানো হচ্ছে। কিন্তু এই পিপল থেকে যখন আপনি একটা গোষ্ঠী নিয়ে একটা ফুটবল টিম করবেন তখন সেটা কালেকটিভ হয়ে যাবে। আপনি একটা কি বলে সামাজিক একটা সংগঠন করতে পারেন, সোশ্যাল একটা অর্গানাইজেশন করতে পারেন, সেটা কালেকটিভ হবে। আপনি একটা বিজনেস গ্রুপ করতে পারেন, সেটা কালেকটিভ হবে। মানে বিশাল অংশ থেকে যখন আমি একটা অংশকে টেনে নিয়ে একটা কোনো কিছু বানানোর চেষ্টা করব তখন সেটাকে আমি কালেকটিভ করবো। এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিব, আপনারা নিচেরা উত্তর করবেন যে এটার হচ্ছে কি কি হবে, কোনটা কোন নাউন হবে। আমি লিখবো, আপনারা হচ্ছে এটা উত্তর দিবেন। এখানে এই দুইটার মধ্যে আপনারা বলেন কোনটা কমন নাউন আর কোনটা কালেকটিভ নাউন।
আমার এই ফোনে কমেন্টগুলো হচ্ছে একটু দেরিতে আসছে, এই ফোনে তাড়াতাড়ি আসতেছে। আচ্ছা, ওকে, কে জানি আমাকে একটা প্রশ্ন করেছেন। ও ম্যাম, গভর্নমেন্ট কোন নাউন হবে? আচ্ছা, গভর্নমেন্ট হচ্ছে কমন এবং কালেকটিভ দুইটা অর্থেই ব্যবহার করা যায়। গভর্নমেন্ট যদি হচ্ছে আপনি যারা প্রশাসন পরিচালনা করছে ওই অর্থে যদি ব্যবহার করেন, যে যারা হচ্ছে একটা দেশের একটা টিম হিসেবে, কারণ আমি যদি গভর্নমেন্ট ধরি যে আমাদের 350টা আসন নিয়ে আমরা হচ্ছে একটা সরকার গঠন করি, বা হ্যাঁ সরকার গঠন করি, তখন হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আপনার কালেকটিভ নাউন। আর এমনিতে নর্মাল অর্থে যদি হচ্ছে আপনি গভর্নমেন্টকে হচ্ছে ইউজ করেন নর্মাল একটা কনসেপ্টে, যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হিসেবে, তাহলে এটাকে আপনি আবার কমন নাউন হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটাকে দুইটা অর্থে ব্যবহার করা যায়, কমন অর্থে ব্যবহার করা যায়, কালেকটিভ অর্থে ব্যবহার করা যায়। এটা হচ্ছে আপনার সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন অর্থে ব্যবহার করছেন। এটা যদি একটা সিস্টেম হিসেবে ব্যবহার করেন, অর্গানাইজেশন সিস্টেম, তাহলে হচ্ছে এটা কমন নাউন হবে, যে এটা এই সিস্টেমটা পুরো বিশ্বে একই, এই গভর্নমেন্ট সিস্টেম। আর যদি এটাকে আপনি যে একটা নির্দিষ্ট একটা অংশকে বোঝান যে এই অংশটা একটা দেশকে পরিচালনা করছে, তখন হচ্ছে এটা কালেকটিভ হবে। এটা আপনাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে। আচ্ছা, আপনারা দেখলাম মোটামুটি সবাই উত্তরই হচ্ছে কারেক্ট হয়েছে। তার মানে আমার মনে হয় যে আপনাদের এই জায়গাটাতে মোটামুটি সমস্যা হওয়ার কথা না, যে কোনটা আমাদের হচ্ছে কমন আর কোনটা কালেকটিভ। কমন হচ্ছে বুক, আবার এই বুকের হচ্ছে যদি আমি একটা প্রপার নাম দিই তাহলে কি নাম দেওয়া যায় বলেন তো আপনারা? একটা এই বইয়ের একটা প্রপার নাম বলেন। এটা তো আমাদের হচ্ছে কমন, যে বই কমন দিয়ে সব বইকে বোঝানো হচ্ছে। এই বইয়ের কিছু অংশ নিয়ে আমি একটা লাইব্রেরি করলাম, ধরেন 5000 একটা বই নিয়ে আমার লাইব্রেরি হলো। এখন এই যে বুক, এই বুকের একটা প্রপার নাম আছে না? আপনারা হচ্ছে বুকের একটা প্রপার নাম দেন। না, গভর্নমেন্ট কেন হচ্ছে প্রপার নাউন হবে? গভর্নমেন্ট প্রপার নাউন হবে না তো। প্রপার নাউন মানে কি, আপনার একটা হচ্ছে নির্দিষ্ট হচ্ছে নিকনেম, একটা নাম বোঝাবে। গভর্নমেন্ট কি কোনো নাম? এটা একটা টিমকে বোঝাচ্ছে না? ধরেন আমাদের হচ্ছে 350টা আসন আছে, এই আসন মিলে হচ্ছে একটা গভর্নমেন্ট হয়। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে বইয়ের হচ্ছে নাম বলতে বলছিলাম। আচ্ছা, লাইব্রেরি কিভাবে হচ্ছে কালেকটিভ নাউন হলো? এটা হচ্ছে ধরেন বুক মানে হচ্ছে একটা কমন নাম, পৃথিবীতে যত ধরনের বই আছে সব বইয়ের কমন একটা নাম হচ্ছে বুক। এই ধরেন সারা বিশ্বে কয়েক হাজার কোটি হচ্ছে বই আছে, এই বইয়ের ধরেন 5000 বই নিয়ে আমি একটা লাইব্রেরি করলাম। 5000 বইয়ের একটা সমষ্টি কি লাইব্রেরি। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আমি বইয়ের হচ্ছে নাম বলতে বলছিলাম, কিন্তু আপনারা তো হচ্ছে সবাই আমি হচ্ছে বইয়ের ওই নামগুলো জানতে চাইছিলাম, গীতাঞ্জলি, কপালকুণ্ডলা, মানে বাংলাদেশের সাহিত্যের যে নামগুলো। আমি আসলে আপনাদের সবার নাম সাজেস্ট দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের লাইফে এখন মাথায় শুধু পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই নাই। এত লাইফে এত কি বলে, এত সিরিয়াস হওয়ার কিছু নাই। লাইফে স্বাভাবিক থাকেন, কুল থাকেন, সহজভাবে চিন্তা করেন। আর সাহিত্য তো লাইফে অবশ্যই লাগবে, সাহিত্য না থাকলে লাইফের রসকস কিছুই থাকবে না, লাইফ অনেক বোরিং হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হচ্ছে আমি শুনতে চাইছিলাম সাহিত্যিক কিছু নাম, কিন্তু আপনারা সবাই পড়াশোনার নাম, সব পড়াশোনার নাম সবাই অগ্রদূত বাংলা,
বেসিক ভিউ, মাস্টার, জিকে, জর্জ জিকে। কেন ভাই, আপনাদের লাইফে কি কোনো রসকস নাই? সবাই এরকম কাঠখুট্টা নাম কেন বলতেছেন? ভাই কেউ আমাকে একটা সুন্দর নাম সাজেস্ট করেন, বাংলাদেশের সাহিত্যের একটা নাম বলেন। না ভাই, এই যে এতক্ষণ পরে একটা সুন্দর নাম খুঁজে পাওয়া গেল। ভাই বাংলাদেশের সাহিত্য ভান্ডার এত সুন্দর, আপনারা এত সুন্দর সুন্দর নাম লিখে কেন এইসব পড়াশোনা রিলেটেড বইয়ের নাম বলছেন, তাই কি বুঝতেছি না। এই তো কি সুন্দর সুন্দর নাম আসতেছে, হ্যাঁ খুবই সুন্দর। না না, এই তো অনেক সুন্দর, ঠিক আছে। না আপনাদের লাইফেও ওকে, ঠিক আছে, স্টপ করেন, আর ভালো লাগবে না। ওটা হচ্ছে আচ্ছা, পোর আর রিস, এই দুইটা শব্দ কি শব্দ আমাকে একটু বলেন তো। ঠিক আছে, আর নাম বলার প্রয়োজন নাই, এবার আমাকে বলেন পোর এবং হচ্ছে রিচ, এই দুইটা শব্দ কি? এটা কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব? এটা আমাদের পার্টস অফ স্পিচের কোন অংশে পড়ে আমাকে একটু বলেন আপনারা। পোর এবং হচ্ছে রিচ, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কোনটার মধ্যে পড়ে এই দুইটা আমাকে একটু বলেন। হ্যাঁ, সুমাইয়া তো বলছে যে হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে পোর এবং রিচ, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আপনি যখন নাউন না ভাই, এটা অ্যাডজেক্টিভ। দা পোর, আমরা যখন পোরের আগে দা বসাবো আর অলওয়েজ আনহ্যাপি, এই যে আমরা যখন হচ্ছে, আপনারা এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে আপনারাও জানেন যে আমাদের সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হবে। কখনো কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কখনোই কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। তার মানে আপনি যখন হচ্ছে এই শুধু পোর বসাবেন, তখন এটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ। কোনো জায়গায় যদি হচ্ছে পোর থাকে, শুধু পোর থাকে, তাহলে অ্যাডজেক্টিভ। কিন্তু দা পোর, এই অ্যাডজেক্টিভের সামনে যদি আমরা দা অ্যাড করি, তখন এটা হচ্ছে আমাদের কমন নাউন হয়ে যাবে এবং এটা প্লুরাল কমন নাউন হবে। প্লুরাল কমন নাউন। তার মানে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভের সামনে দা বসিয়ে এটাকে নাউন বানাতে পারি, এবং এই অ্যাডজেক্টিভের সামনে দা বসিয়ে নাউন বানিয়ে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। নর্মালি কিন্তু পোর আপনি কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না। হয় পোর পিপুল বলতে হবে, হয় পোর গার্ল বলতে হবে, হয়তো বা পোর উমেন বলতে হবে। মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আপনার যুক্ত করতে হবে। পোর হচ্ছে গার্লি দিলাম আমি, কিন্তু যদি আপনি দা যুক্ত করেন তাহলে এটাকে আপনি নাউনে ট্রান্সফার করতে পারেন। এবং যদি কোনো অ্যাডজেক্টিভের সামনে আমরা দা বসাই, আর্টিকেল দা বসাই, তখন সেটা আমাদের কি হয়ে যাবে, প্লুরাল কমন নাউন। হ্যাঁ, এটা আপনারা একটু লিখে রাখেন, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা আসে এবং এই জায়গাটাতে আমরা অনেকেই ভুল করি। কারণ পোর দেখলে আমাদের কাছে মনে হয় যে এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা দাটা খেয়াল করি না।
আর্টিকেলটা খেয়াল করা হয় না। তো এই এরকম প্রশ্ন যদি আসে তাহলে আপনার আর্টিকেলের প্রতি একটু নজর দিবেন যে এটা কি শুধু পোর আছে। শুধু পোর থাকলে তো এটা কখনোই সাবজেক্ট হিসেবে বসবে না, কারণ তার পরবর্তীতে তার শেষে একটা হচ্ছে কি থাকবে, নাউন থাকবে। কারণ অ্যাডজেক্টিভ নিজে কখনো সাবজেক্ট হতে পারে না, তারপরে অবশ্যই একটা নাউন লাগবে, যেরকম পোর গার্ল। কিন্তু কখনো যদি শুধু অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তার আগে অবশ্যই দা থাকতে হবে। এটা আপনারা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, যে দা দিয়ে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে আপনি ওই সেন্টেন্সটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারেন। তার মানে হচ্ছে কি, যে কোনো অ্যাডজেক্টিভের সামনে যদি দা থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন হবে। আপনারা একটা কোটেশন দিয়ে লিখে নেন যে প্লুরাল কমন নাউন কোনগুলো। অ্যাডজেক্টিভ দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ নোন এজ প্লুরাল কমন নাউন। হ্যাঁ, দা দিয়ে হচ্ছে আমরা পোরকে হচ্ছে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসছি, নির্দিষ্ট করে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসছি দা পোর দ্বারা। আচ্ছা, এখানে হচ্ছে দা পোর দ্বারা হচ্ছে কিন্তু আমরা শুধু একজনকে বোঝাচ্ছি না, পুরা একটা কি বলে সকলকেই হচ্ছে পোর জাতীয়, পোর যারা, মানে এখানে পোর অর্থ দরিদ্রর পাশাপাশি মানে দরিদ্র জনগোষ্ঠী যদি আমি কল্পনা করি, এমন যে তাদের সবাইকে বোঝাচ্ছে। এখানে কিন্তু সিঙ্গেল একজন পার্সনকে বোঝাচ্ছে না, আমি টোটাল গোষ্ঠীটা কি, টোটাল অংশটা কি বোঝাচ্ছি, যে তারা হচ্ছে পোর, তারা হচ্ছে কি আর অলওয়েজ আনহ্যাপি। এই জন্য হচ্ছে এটা প্লুরাল হবে, এটা কিন্তু সিঙ্গুলার না। এখানে পোর কি একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এখানে আর্টিকেল দা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আমি সিঙ্গুলার কাউকে বোঝাই নাই। সিঙ্গুলার যদি বোঝাইতাম তাহলে এখানে এ বা এন আর্টিকেল বসতো, আর এ বা এন আর্টিকেল যদি বসতো তাহলে এখানে অবশ্যই ইজ হতো। এটা হচ্ছে প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে, এই জন্য দা। আপনি কি হচ্ছে ক্লিয়ার? এখানে যদি এটা সিঙ্গুলার হতো তাহলে তো এখানে আমি এ দিতাম, কিন্তু এ দিয়ে তো হচ্ছে এটা করা যাবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে একমাত্র দা দিয়ে এটাকে হচ্ছে কি করা যায়, প্লুরাল কমন নাউনে ট্রান্সফার করা যায় এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। এটা জাস্ট আপনারা এত মাথায় প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, গরিবেরা লিখছেন, আমি এটা সঠিক বাংলাটা আসলে আসছিল না মাথায়। এখানে সকল গরিবদেরকেই বোঝানো হয়েছে, মানে ওই অংশটাকে সবাইকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট আপনারা লিখে রাখেন, দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ নন এজ প্লুরাল কমন নাউন, এতটুকু জানলেই হবে। চেরিটি, চেরিটি কোন নাউন হবে? চেরিটি, অনেস্টি, কাইন্ডনেস,
এগুলো হচ্ছে কোন নাউন? কমেন্ট করেন। অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এগুলো যদি সিঙ্গেল অর্থে আপনাকে হচ্ছে একটা অপশনে দিয়ে দেওয়া হয় যে হচ্ছে চ্যারিটি, অনেস্টি, কাইন্ডনেস, এগুলো হচ্ছে কি নাউন, যদি সিঙ্গেল ওয়ার্ডে হচ্ছে দেওয়া যায় তাহলে আপনি এক কথাই খেয়েছে আমরা সবে উত্তর দিব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই চ্যারিটি, অনেস্টি এবং কাইন্ডনেস যদি একটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে ওই ব্যক্তির হচ্ছে চ্যারিটি কিংবা হচ্ছে ওই ব্যক্তির অনেস্টি, আমি বলে দিলাম হচ্ছে দা চ্যারিটি অফ মহসিন, দা চ্যারিটি অফ মহসিন, ধরেন আমি নির্দিষ্ট করে দিলাম দা চ্যারিটি অফ মহসিন, মহসিনের চ্যারিটি, কিংবা হচ্ছে দা অনেস্টি অফ দা দা অনেস্টি অফ হচ্ছে আমরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে পারি, কিংবা হচ্ছে অন্য যে কোনো হচ্ছে আমাদের খ্যাতিনামা যারা ব্যক্তি আছে তাদের নাম হচ্ছে আমরা বলতে পারি। এটাই এখানে আমি একটা ধরেন একটা ব্যক্তির নামই দিলাম, আপনারা মনে করে নেন। এখানে আমরা হচ্ছে দা কাইন্ডনেস অফ একজন হচ্ছে ব্যক্তির নাম দিলাম, আমাদের যারা ব্যক্তি আমাদের কি বলে হ্যাঁ কাইন্ডনেস, অনেস্টি, চ্যারিটি, এগুলো সবই হচ্ছে আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো যখন সামনে যদি আমি দা বসাই এবং পিছনে হচ্ছে একজন ব্যক্তি বা একটা কাউকে হচ্ছে নির্দিষ্ট করে দেই যে তার অনেস্টি, তার কাইন্ডনেস, তার চ্যারিটি হয়তো প্রেস করে আমাদের সবাইকে, কিংবা হচ্ছে এটা হচ্ছে হিস্টোরি হয়ে আছে আমাদের ইতিহাসের পাতায়, এরকম যদি আমরা কাউকে নির্দিষ্ট করে বলে দেই, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো যদি সামনে যদি দা বসে এবং কোন একটা ব্যক্তিকে নির্দিষ্ট করা হয় তখন সেটা হয়ে যাবে কমন নাউন, তখন কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ এটা আমরা একটু মাথায় রাখবো। আমাদের সাধারণত এরকম একটু যেগুলো একটু এক্সেপশনাল, এটাকে আমি হচ্ছে 3 স্টার দিব, আগেরটাও 3 স্টার দিব। আপনারা এগুলোর প্রতি একটু বেশি যত্নশীল হবেন। কমন বিষয়গুলো তো আমরা সবাই পারি, কিন্তু যখন একটু এদিক সেদিক করে দেওয়া হয় তখনই হচ্ছে আসলে আমরা আটকে যাই। তো এই জায়গাগুলোতে যেন হচ্ছে আমাদের ভুল না হয়। চ্যারিটির বাংলা হচ্ছে তো দয়ালু, আমি যতটুকু জানি দানশীল, দানশীল, দানশীল চ্যারিটি। হাজী মোহাম্মদ মহসিন উনি তো হচ্ছে ওনার দানশীলতার জন্য অনেক বিখ্যাত। আপনারা তো মনে হয় ওনার জীবন কাহিনী পড়ার কথা। তার মানে চ্যারিটি, অনেস্টি, কাইন্ডনেস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যখন আমরা দা বসাবো এবং এর পিছনে একজনকে আমরা নির্দিষ্ট করে বোঝাবো যে ওই ব্যক্তির চ্যারিটিকে বোঝানো হচ্ছে, কাইন্ডনেসকে বোঝানো হচ্ছে, অনেস্টিকে বোঝানো হচ্ছে, তখন সেটা আমাদের কমন নাউন হয়ে যাবে। তার মানে দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এটা আপনারা স্টার দিয়ে লিখে রাখেন। দানশীল।
আমরা এক্সেপশনাল গুলোই একটু মনোযোগ সহকারে বেশি পড়ব। ওকে, আবার হচ্ছে যদি আমি লিখি জাস্টিস, বিউটি, এই দুইটা কি? জাস্টিস, বিউটি। ভাই আমার চ্যারিটি বলে কোনো কিছু নাই, আমি নিজে গরিব মানুষ। অবশ্য আমার অনেক টাকা পয়সা থাকলে আমার খুব ইচ্ছা আছে মানুষকে দেওয়ার। ওকে, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ জাস্টিস, বিউটি এই দুইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আমি আর্টিকেল এ বসাই, একটু আগে যেরকম দা বসিয়ে এটাকে কমন নাউন করলাম, আর্টিকেল এ বসিয়েও আমরা কমন নাউন করতে পারি। কিভাবে করতে পারি? হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, এখানে আসলে হচ্ছে জাস্টিস অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থে ব্যবহৃত হয় নাই, এখানে হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে ব্যক্তিকে হচ্ছে বোঝানো হয়েছে যে হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। আমরা একটা নির্দিষ্ট হচ্ছে গুণ সম্পন্ন যখন হচ্ছে ব্যক্তিকে বোঝাবো তখন সেটা হয়ে যাবে কমন নাউন। হি ইজ এ জাস্টিস, হ্যাঁ এ বিউটি, এটা হচ্ছে দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের এই জাস্টিস এবং হচ্ছে বিউটি এই দুইটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আমরা আর্টিকেল এ বসাই, একটু আগে যেরকম দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে গেছিল, হ্যাঁ বিচারক, তখন হচ্ছে এটার সামনে যখন হচ্ছে আর্টিকেল বসাবো তখন এটা হয়ে যাবে কমন নাউন। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দা, এট দ্য সেম টাইম আর্টিকেল এ যদি বসে এটাকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে টার্গেট করা হয়, শি ইজ এ বিউটি, মানে হচ্ছে এই বিউটি দ্বারা বোঝানো হচ্ছে বিউটিফুল গার্ল। আর হচ্ছে হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, সেই হাইকোর্টের একজন বিচারক। তার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা এট দ্য সেম টাইম আর্টিকেল এ বসিয়ে সেটাকে হচ্ছে কমন নাউনে ট্রান্সফার করতে পারি। তার মানে পরীক্ষার হলে যদি আপনাদের শুধু জাস্টিস এবং বিউটি থাকে তাহলে হচ্ছে আপনারা কি দিবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তার আগে যদি আর্টিকেল এ থাকে কিংবা দা থাকে তখন আমরা দিব হচ্ছে কি কমন নাউন। শেষ। এগুলো একটু হচ্ছে আপনারা হাইলাইটেড করে কালার পেন দিয়ে লিখে রাখবেন, পরীক্ষার হলে যাওয়ার আগে এই জায়গাগুলো একটু ফোকাস করে দেখে যাবেন যেন মাথায় থাকে বিষয়গুলো। ভাই আপনাদের সামনে আসার আগে পানি দিয়ে হচ্ছে মুখ ধুয়ে আসছে, এর জন্য ফ্রেশ লাগছে। আচ্ছা আমাকে বলেন ক্লাস হচ্ছে কোন নাউন? ক্লাস কোন নাউন আমাকে একটু বলেন।
কোন নাউন? ক্লাস, পাবলিক, এগুলো হচ্ছে কোন নাউন? একটু কমেন্ট করেন। হ্যাঁ, কালেকটিভ নাউন। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন গুলোর সামনে যদি হচ্ছে আমরা কোন সংখ্যাবাচক শব্দ, আমি এখন যেই আচ্ছা, ক্লাস এবং হচ্ছে পাবলিক, আপু হচ্ছে আর্টিকেল বাদে যে কোনো ডিটারমিনার থাকলেও কি হচ্ছে কমন নাউন হবে। আচ্ছা, ডিটারমিনার নিয়ে হচ্ছে আমরা একটু পরেই আলোচনা করব, তখন এই বিষয়টা মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে ডিটারমিনার শব্দটা আবার নিয়ে আসলে অনেকে গোলায় ফেলতে পারে, যেহেতু হচ্ছে ডিটারমিনার এখন আমি পরিচিত করাই নাই সবার সাথে। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করবো আপু, তখন আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ক্লাস এবং হচ্ছে পাবলিক, এই দুইটা হচ্ছে আমাদের কি নাউন? কালেকটিভ নাউন। কিন্তু এই কালেকটিভ নাউন গুলোর সামনে যদি হচ্ছে আমি কোন সংখ্যাবাচক শব্দ বলি, যেখানে হচ্ছে 10 পাবলিক কিংবা হচ্ছে 6 ক্লাসেস, যে কোনো একটা কালেকটিভ নাউনের পূর্বে যদি আপনি সংখ্যাবাচক শব্দ বসান, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। 6 ক্লাসেস, 10 পাবলিক, তার মানে আমাদের কালেকটিভ নাউনের সামনে যদি আমি কোনো সংখ্যাবাচক শব্দ নিয়ে আসি, তখন সেটা আমাদের হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যে কোনো কালেকটিভ নাউনের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ চলে আসে, সংখ্যাবাচক শব্দ থাকে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কমন নাউন হয়ে যাবে। এটা আপনারা একটু নোট করে লিখে রাখেন। হ্যাঁ, পাবলিক কালেকটিভ নাউন। পাবলিক হচ্ছে জনসাধারণ, পিপলের একটা অংশকে নিয়ে পাবলিক বলা হয়। এ গ্রুপ অফ পিপল ইজ নোন এজ পাবলিক। ওকে, এটা মোটামুটি ক্লিয়ার। কমন নাউন হবে। কালেকটিভের সামনে কোনো সংখ্যাবাচক শব্দ আসলে সেটা কমন নাউন হবে। ওকে, মাদার এবং ফাদার, এই দুইটা শব্দ হচ্ছে কোন নাউন? বলে, মাদার এবং ফাদার এই দুইটা শব্দ কোন নাউন? মাদার ফাদার কোন নাউন হবে? কমন নাউন হবে। কিন্তু এই মাদারের সামনে যদি হচ্ছে দা, পরে হচ্ছে ইন, একটু খেয়াল করেন, প্রথমে দা লাস্টে ইন, প্রথমে দা লাস্টে ইন, এই যদি প্রথমে দা এবং লাস্টে ইন থাকে, তখন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তখন মাদার দ্বারা হচ্ছে শুধু মাকে বলে না, মাকে বোঝানো হবে না, তখন হচ্ছে মাতৃত্ব। আবার হচ্ছে ফাদার দ্বারা হচ্ছে বাবাকে বোঝানো হবে না, তখন হচ্ছে পিতৃত্ব চলে আসবে। তার মানে ফাদার মাদার দুইটাই আমাদের কমন নাউন। কিন্তু এই কমন নাউনের পূর্বে যদি আমি হচ্ছে আর্টিকেল দা পরে ইন, প্রথমে দা এবং লাস্টে হচ্ছে ইন, এই দুইটা হচ্ছে ওয়ার্ড নিয়ে আসি, তখন সেটা হয়ে যাবে আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা তখন কোন অর্থে ব্যবহৃত হবে? মাতৃত্ব, পিতৃত্ব। আমরা অনেক সময় বলি না, তার মধ্যে হচ্ছে
মাতৃত্ব বা হচ্ছে পিতৃত্ব জেগে উঠলো, এই ধরনের শব্দটাই আসলে এভাবে ব্যবহার করা হয়, দ্য মাদার ইন, দ্য ফাদার ইন। তাই এটা আপনারা হচ্ছে নোট করে সুন্দর করে লিখে রাখেন যে কমন নাউনের পূর্বে যদি দা এবং পরে যদি ইন থাকে তখন সেটা হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মোটামুটি ক্লিয়ার। আমাকে আপনারা বলবেন এই দুইটা শব্দে, এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার, এখানে ফিশ কোন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আর এই লাইনে ফিশ কোন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? আব্দুল্লাহ আল মামুন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন আপনি দা বসাবেন এবং লাস্টে ইন বসাবেন, কমন নাউনের পূর্বে যখন আপনি দা বসাবেন এবং লাস্টে ইন বসাবেন তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থে ব্যবহৃত হবে। ওকে, এবার আমাকে এই দুইটা সেন্টেন্সে বলেন, এখানে বলছি আমি ফিশ লিভ ইন ওয়াটার আর এখানে বলছি ফিশ ইজ মাই ফেভারিট ফুড, এই দুইটার মধ্যে কোনটাতে কোন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? ফিশ এখানে কোন নাউন আর এখানে ফিশ কোন নাউন? এই দুইটা আমাকে হচ্ছে আপনারা একটু কমেন্টে জানান। ওকে, অনেকে অনেক উত্তর দিয়েছেন, কারো কারো উত্তর ঠিক আছে। আচ্ছা, এখানে কি ফিশ লিভ ইন ওয়াটার, এটা তো হচ্ছে একবারে কমন একটা শব্দ। এই ফিশ দ্বারা দুনিয়াতে যত ফিশ আছে সবাইকে বোঝানো হচ্ছে, এটা তার একটা কমন পরিচয়। এখন এই ফিশের যদি আবার আপনি নাম করেন, আমাদের তো দেশে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তখন সেটা প্রপার নাউন হবে। আর এখানে যেটা আপনারা যারা প্রপার বলছেন এটা একটু ভুল করছেন। দেখেন, এটা হচ্ছে কমন, এই ফিশ দ্বারা পৃথিবীতে যত ধরনের ফিশ আছে সবাইকে বোঝানো হচ্ছে। তার মানে ফিশ হচ্ছে কি কমন অর্থে ব্যবহৃত হয়েছে। এবং এই ফিশের যদি এখন আপনি এটার নাম দেন যে বোয়াল মাছ, বোয়াল যদি ওকে একটা নামে রাখেন তখন এটা প্রপার হয়ে যাবে। আর এখানে দেখেন ফিশ ইজ মাই ফেভারিট ফুড, এখানে এই যে ফিশটা এটা কি খাদ্য অর্থে ব্যবহৃত হয়েছে না? খাদ্য অর্থে এই ফিশটা যদি আমি বাজারে কিনতে যাই তাহলে কিভাবে কিনবো? কেজি ধরে কিনবো। এটা হচ্ছে এখানে খাদ্য অর্থে
বা উপকরণ অর্থে ব্যবহৃত হয়েছে। খাদ্য অর্থে যদি ব্যবহৃত হয় কোনো শব্দ, তখন সেটা হচ্ছে কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। খাদ্য অর্থে ব্যবহৃত হলে সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। আর এখানে ফিশ তো এটা হচ্ছে কমন অর্থে ব্যবহার করা হয়েছে, যে ফিশ লিভ ইন ওয়াটার, পৃথিবীর সব ফিশই হচ্ছে পানিতে বসবাস করে, এটা একবারে কমন। কিন্তু এখানে ফিশটা হচ্ছে খাদ্য অর্থে ব্যবহৃত হয়েছে, এর জন্য ফিশ, এখানে ফিশটা হবে ম্যাটেরিয়াল নাউন। ওকে, ঠিক আছে, মোটামুটি আমাদের হচ্ছে নাউনের যে 5টা অংশ এটা মোটামুটি শেষ। এখন আপনারা বলেন, এই যে 5টা নাউন নিয়ে আমরা আলোচনা করলাম, কি আপনারা কি মনে হচ্ছে যে আপনারা পারবেন পরীক্ষার হলে যদি আসে? আমি আশা করি যে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি এখান থেকে মোটামুটি প্রশ্ন আসবে। এখন এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি আপনারা পারবেন কিনা? অবশ্য পারার আগে আপনাদের নিজেদের পড়াশোনা একটু করতে হবে, পড়াশোনা করলেই আপনারা পারবেন। এরপর আপনাদের কি মনে হচ্ছে? যদি সহজ মনে হয় তাহলে বলেন, তাহলে আমি হচ্ছে পরবর্তী স্টেপে যাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে হচ্ছে পরবর্তী অংশে যাব। এখন নাউনের কিন্তু আরেকটা হচ্ছে প্রকারভেদ আছে, কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল। এটা তো মোটামুটি আমরা সবাই জানি, কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন। আপনারা দুইটা একটা আনকাউন্টেবল নাউন একটা কাউন্টেবল নাউনের উদাহরণ লিখেন কমেন্টে। একটা কাউন্টেবল নাউন একটা আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল বলেন আপনারা। আচ্ছা, একজনে লিখছেন হচ্ছে নাউন পানি। ভাই, পানিকে আপনি 3টা অর্থে ব্যবহার করতে পারেন। পানিকে আপনি হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করতে পারেন, আবার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যদি গার্ডেনে ওয়াটার দেন তাহলে সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই পানি তো নাউন। এর আগে হচ্ছে প্রিপোজিশন ছিল না? আর্টিকেল বা প্রিপোজিশন কার সামনে বসে? সবসময় মনে রাখবেন, আর্টিকেল এবং প্রিপোজিশন নাউনের সামনে বসে। কোথাও যদি কোনো আর্টিকেল বা প্রিপোজিশন খুঁজে পান তাহলে নিশ্চিত থাকবেন যে এর পিছনে একটা নাউন অবশ্যই আছে। আর ওই আর্টিকেল বা নাউনের মাঝখানে হয়তো বা একটা অ্যাডভার্ব, একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, একাধিক শব্দ থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এরপর নাউন হবে। আচ্ছা, সুগার, হ্যাঁ এতটুকু পড়লেই হবে। আপনাদের আর বিস্তারিত কি জানবেন? আমি যে বিষয়গুলো হচ্ছে বললাম এগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন আপনারা প্র্যাকটিস করবেন। নিজেরা প্র্যাকটিস করার সময় দেখবেন যে আমি যা বলছি এগুলো চলে আসবে। চাল, চিনি, আনকাউন্টেবল, তারপর হচ্ছে বুক, লাভ, ট্রি, আনকাউন্টেবল হচ্ছে সুগার। হ্যাঁ, আপনারা মোটামুটি হচ্ছে অনেকগুলোই হচ্ছে দিয়েছেন। হ্যাঁ, এটা তো মোটামুটি আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে হচ্ছে কোনটা হচ্ছে কাউন্টেবল, কোনটা হচ্ছে আনকাউন্টেবল। এখন হচ্ছে আমি 2টা উদাহরণ লিখবো, দেখি আপনারা কে কে পারেন। মানি আর হচ্ছে জব, এর মধ্যে কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল কোনটা বলেন?
এই দুইটার মধ্যে বলেন কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। মানি এবং হচ্ছে জব, এর মধ্যে একটা কাউন্টেবল আছে আর একটা আনকাউন্টেবল আছে। হ্যাঁ, মানি হচ্ছে আনকাউন্টেবল, জব হচ্ছে কাউন্টেবল। মানির ভিতরে যদি হচ্ছে আমি কয়েন বলি, নোট বলি, টাকা বলি, ডলার বলি, তখন হচ্ছে সেগুলো হচ্ছে আপনি কি করতে পারেন, কাউন্ট করতে পারেন। কিন্তু মানি নিজে হচ্ছে আনকাউন্টেবল। মানি কি কোনো মিনিং করে? এটা কি কাউন্ট করা যায়? কিন্তু এটাকে আপনি হচ্ছে যখন একটা কয়েন, দুইটা কয়েন, তিনটা কয়েন, কয়েন কিন্তু আপনি কি করতে পারবেন, গুনতে পারবেন। টাকা, টাকা আপনি গুনতে পারবেন। ডলার, ডলার আপনি গুনতে পারেন। যে কোনো কারেন্সি আপনি যে আছে সেগুলো হচ্ছে গুনতে পারবেন। কিন্তু কখনোই টাকাকে মানি কি করা যাবে না, কাউন্ট করা যাবে না। তারপর হচ্ছে জব। জব, হ্যাঁ, আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে তুমি কয়টা জব পেলা, কিংবা কয়টা জবের পরীক্ষা দিলা, তোমার কয়টার সামনে কয়টা জবের হচ্ছে পরীক্ষা আছে, এটা কিন্তু আমরা বলি। তার মানে জব হচ্ছে আমাদের কি কাউন্টেবল। কিন্তু ওয়ার্ক কিন্তু আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না। কাজ কি কাউন্ট করা যায়? তোমার কয়টা কাজ, কাজ কাউন্ট করা যায় না, কিন্তু জব হচ্ছে কাউন্ট করা যায়। তারপর হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে কাউন্ট করা যায় না, কিন্তু ইকুইপমেন্ট হচ্ছে কাউন্ট করা যায় না, কিন্তু আপনি হচ্ছে একটা যন্ত্রকে কাউন্ট করতে পারবেন। আচ্ছা, আলমগীর হোসেন নাকি দেবাশিস মল্লিক, মানি কাউন্টেবল, জব আনকাউন্টেবল। ভাইয়া, মানি হচ্ছে আনকাউন্টেবল, মানিকে কাউন্ট করা যায় না। কিন্তু মানির যে পার্ট গুলো, যেরকম টাকা, টাকা আপনি কাউন্ট করতে পারেন, কয়েন কাউন্ট করতে পারেন, কিন্তু মানি কাউন্ট করা যায় না। জব কাউন্ট করা যায়, আপনি কয়টা জব পেলেন, কয়টা জবের পরীক্ষা আছে সামনে, জব কাউন্ট করা যায়। এ জব, 2 জব, 3 জব বলা যায়। ইকুইপমেন্ট হচ্ছে কি আনকাউন্টেবল, কিন্তু এ টুল হচ্ছে কি কাউন্টেবল। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে নাকি আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে? আর্টিকেল এ বা হচ্ছে এন, দা, কোনটা কোন নাউনের আগে বসবে? এই যে দেখেন, কাউন্টেবল নাউন কি, আপনি এটাকে গণনা করতে পারছেন। তার মানে যেটা গণনা করা যায় সেটার আগে কি এ অথবা কি বসবে, এন বসবে। কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা কি হচ্ছে কি করা যায় না, গণনা করা যায় না, যার জন্য এর আগে এ বা এন বসতে পারবে না। তার মানে কি, আমাদের কাউন্টেবল নাউনের সামনে আমরা হচ্ছে এ বা এন বসাতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউনের সামনে এ বা এন বসবে না। তার মানে যদি কোনো একটা নাউনের সামনে এ বা এন থাকে, আপনি যদি বুঝতেও না পারেন যে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন হবে না আনকাউন্টেবল নাউন হবে, তখন এ বা এন দেখেই আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলেই এটার সামনে কি এ বা এন বসছে। আর যেটা আনকাউন্টেবল নাউন সেটার আগে এ বা এন বসবে না, কিন্তু আনকাউন্টেবল নাউনের সামনে নির্দিষ্ট অর্থে দা বসে। আনকাউন্টেবল নাউনের আগে আপনি দা বসাতে পারবেন, কিন্তু কখনোই এ বা এন বসাতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে কাউন্টেবল নাউন চেনার উপায়। কাউন্টেবল নাউনের সাথে দেখবেন এস বা ইয়েস যুক্ত হয়, মানে এটাকে প্লুরাল করা যায়।
কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না, এটা সবসময় মনে রাখবেন। আপনারা দুইটা সাইড নোট দিয়ে লিখতে পারেন। একটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে, আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না। আবার হচ্ছে কাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারি, প্লুরাল করা যায়, এস বাই এস যুক্ত করা যায়, এটা হচ্ছে প্লুরাল করা যায়, এস বাই এস যুক্ত করা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনের কি হবে না, প্লুরাল হবে না। আনকাউন্টেবল নাউনের প্লুরাল হবে না, কিন্তু আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট অর্থে ব্যবহারের জন্য আমরা দা বসাতে পারি। এতটুকু কি ক্লিয়ার সবার? কাউন্টেবলের আগে এ বা এন বসে একে প্লুরাল করা যায়, এস বা এস যুক্ত করা যাবে। আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসবে না, একে প্লুরাল করা যাবে না, কিন্তু নির্দিষ্ট অর্থে আমরা দা বসাতে পারি। এতটুকু কি আমাদের ক্লিয়ার? এতটুকু এটা আপনারা খুব সুন্দর করে সাইড নোট করে দিয়ে দেন। ওকে, এবার হচ্ছে আমরা একটু ডিটারমাইনারে যাই। আচ্ছা, ডিটারমাইনার তো হচ্ছে আমাদের মনে হয় আমাদের একটা ক্লাসে আছে কিনা, দাঁড়ান একটু। ডিটারমাইনার ওকে। এখন হচ্ছে যদি কোনো কারণে আপনি একটা আনকাউন্টেবল হচ্ছে নাউন পাইলেন, আপনার একটা সেন্টেন্স মেকিং করতে হবে বা এটাকে হচ্ছে আপনার কাউন্টেবলে ট্রান্সফার করতে হবে, তাহলে এর সামনে আমরা হচ্ছে এ পিস অফ, এটা হচ্ছে এ পিস অফ সিঙ্গুলার অর্থে। আর একের হচ্ছে যদি অধিক নিতে চান তাহলে 2, 3 যা বলতে পারেন, 2 পিস অফ প্লুরাল অর্থে। তার মানে আমরা যে কোনো একটা আনকাউন্টেবল শব্দের সামনে এ পিস অফ ব্যবহার করে এটাকে আমরা কি করতে পারি, কাউন্টেবল করতে পারি। এ পিস অফ যদি বসাই তাহলে এটা সিঙ্গুলার হবে, মানে পরবর্তীতে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। সাবজেক্টটা সিঙ্গুলার বসাইলে আমাদের ভার্ব ওই সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে। আর যদি 2 বসাই, মানে একের অধিক বসাই, তখন এটা হচ্ছে কি, প্লুরাল হবে। তার মানে এ পিস অফ আপনি বসিয়ে যে কোনো আনকাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারবো, কাউন্টেবল করতে পারবো। এ পিস অফ হচ্ছে, এটা যদি বলি হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস তো কাউন্ট করা যায় না। টু পিস অফ হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস। তার মানে আমরা যে কোনো আনকাউন্টেবল নাউনের সামনে এ পিস অফ অথবা একের অধিক 2 পিস অফ হচ্ছে প্লুরাল অর্থে ব্যবহৃত হবে, এ পিস অফ হচ্ছে সিঙ্গুলার। এ পিস অফ অ্যাডভাইস, 2 পিস অফ অ্যাডভাইস। শেষ। না, হ্যাঁ, 2 পিসেস, এই শব্দটা আমি লিখে দিই এখানে। ওকে, যদি আপনি একের অধিক লেখেন তাহলে এখানে পিসেস হবে, 2 পিসেস অফ অ্যাডভাইস। আনকাউন্টেবল আমাদের যে নাউনটা থাকবে সে ওর নিজস্ব ফর্মেই থাকবে, কিন্তু এর সামনে আমরা এ পিসেস অফ যুক্ত করে সিঙ্গুলার করব। আর 2 পিসেস, 2 যখন লিখবো তখন এখানে পিসেস হবে, আর এ হইলে হচ্ছে পিস হবে। এ পিস অফ অ্যাডভাইস, এটা হচ্ছে সিঙ্গুলার অর্থে। এরপরে হচ্ছে যদি ভার্ব বসাই তাহলে ইজ হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। আর 2, 3, 4, 5 একের অধিক যদি হয় তাহলে হচ্ছে পিসেস হবে অফ হচ্ছে অ্যাডভাইস। আনকাউন্টেবল যে নাউনটা সেটা বসাইলাম, তখন এটা কি হয়ে যাবে, কাউন্টেবল নাউনে রূপান্তরিত হবে। তার মানে এটা আপনারা হচ্ছে কি করতে পারেন, লিখে রাখতে পারেন।
ফার্নিচার, হ্যাঁ ফার্নিচার তো অবশ্যই আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কি কাউন্ট করা যায়? কিন্তু ফার্নিচারের ভিতরে কিন্তু চেয়ার, টেবিল, আলমারি, খাট, তারপর হচ্ছে আলনা, যত ধরনের হচ্ছে আমাদের ফার্নিচার আছে পিসেস। হ্যাঁ ফার্নিচার, ফার্নিচারের কথা দুইজন জিজ্ঞেস করেছেন। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটাকে কিন্তু কাউন্ট করা যায় না। ফার্নিচার কি কাউন্ট করা যায়, কিন্তু আপনার ফার্নিচারের একটা অংশ কি চেয়ার, টেবিল, আলমারি, সোফা, খাট। তার মানে একটা চেয়ার, একটা আলমারি, একটা খাট, একটা সোফা, একটা ড্রেসিং টেবিল, একটা আলনা, এগুলো হচ্ছে আপনি কাউন্ট করতে পারবেন। ফার্নিচারের ভিতরে যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে কাউন্ট করতে পারবো, কিন্তু ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। চেয়ার, টেবিল, খাট, আলমারি, আলনা সব হচ্ছে হ্যাঁ কাউন্টেবল নাউন। তার মানে ফার্নিচার নিজে আনকাউন্টেবল নাউন, কিন্তু ফার্নিচার যেগুলোকে নিয়ে আমরা ফার্নিচার বলি সেগুলো হচ্ছে কাউন্টেবল, যেমন চেয়ার, টেবিল, আলমারি, খাট, আলনা, এগুলো। এরপর হচ্ছে আপনারা যখন এই ধরেন আপনি ফার্নিচার কি আনকাউন্টেবল নাউন, এটাকে কাউন্টেবল করতে চাচ্ছেন, তাহলে লিখতে পারেন এ পিস অফ ফার্নিচার। পিস অফ ফার্নিচার লিখতে পারেন। আবার যদি হচ্ছে না আমি একের অধিক হচ্ছে ফার্নিচারকে বোঝাতে চাচ্ছি, আমার কাউন্টেবল কাউন্ট করা লাগবে একের অধিক, তখন আপনি লিখবেন 2 pieces অফ ফার্নিচার। আচ্ছা, এখানে আমি হচ্ছে লিখছি এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ, অথবা হচ্ছে 2 pieces। আপনি যখন একের অধিক কোন শব্দ আনবেন, এটা সবসময়, এটা শুধু এখানকার ক্ষেত্রে না, যে কোনো জায়গায় আপনি যখন সিঙ্গুলার ওয়ার্ড ব্যবহার করবেন, তারপরে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই সিঙ্গুলার ফর্মে থাকবে। আর যখন আপনি একাধিক, যেরকম 2, 3, 4, 5, 6, একের অধিক যখন একটা শব্দ আপনি নিয়ে আসবেন, তখন এরপরে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই হচ্ছে কি হবে, প্লুরাল হবে। এই জন্য বলছি যে এ পিস অফ, এটা দিয়ে হচ্ছে আমি একটা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারি, কাউন্টেবল করতে পারি। এ পিস অফ অ্যাডভাইস। আর 2 pieces অফ অ্যাডভাইস, এটা হচ্ছে একের অধিক হলে এখানে শুধু একটা এস যুক্ত করবেন, এটা আপনারা খেয়াল রাখবেন, 2 pieces অফ অ্যাডভাইস। এখানে আসলে কিছুই করি নাই। ধরেন এরা দুইজন হচ্ছে অবিবাহিত, মানে আনকাউন্টেবল, এদের সামনে এই যে এ পিস আর 2 pieces অফ লাগাই এদেরকে হচ্ছে বিবাহিত করে দিলাম, কাউন্টেবল করে দিলাম, আর কিছুই না। আপনারা যারা অবিবাহিত আছেন তাদেরকে হচ্ছে কি বিয়ে করলে বিবাহিত বলা যাবে। আবার এখানে যারা হচ্ছে আনকাউন্টেবল আছে, এদের সামনে এ পিস অফ, 2 piece অফ, 3, 4, 5 pieces অফ বসালে তাদেরকে আমরা হচ্ছে কাউন্টেবল বলতে পারবো। এটাই জাস্ট ভাই, আর কিছুই না। এরপরেও যদি বুঝতে কষ্ট হয় বলেন, আমি আবার বলি। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা একটু নতুন একটু বিষয় লিখি, ডিটারমাইনার।
আচ্ছা, দেবাশিস মল্লিক, আবার হচ্ছে বলবো, আবার কি আমি হচ্ছে ওই বিষয়টা আবার বলবো? আচ্ছা, আবার বলি। ধরেন যেই শব্দগুলো আমাদের আনকাউন্টেবল নাউন, যেগুলোকে কাউন্ট করা যায় না, যেরকম অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এইটাকে নিয়ে আপনি ধরেন একটা সেন্টেন্স লিখবেন, এটাকে আপনি কাউন্টেবলে ট্রান্সফার করতে চাচ্ছেন। কোনো একটা আনকাউন্টেবল শব্দকে যদি আমরা কাউন্টেবল নাউনে ট্রান্সফার করতে চাই, তাহলে তার সামনে আমরা এ পিস অফ সিঙ্গুলার অর্থে, আর যদি প্লুরাল অর্থে বসাই তাহলে 2 পিসেস অফ, 3 পিসেস অফ, অথবা হচ্ছে 100 পিসেস অফ, মানে একের অধিক হইলে আমরা পিসেস লিখবো, আর সিঙ্গুলার অর্থে লিখ দিব হচ্ছে এ পিস অফ। এই শব্দটাকে আমরা একটা যে কোনো আনকাউন্টেবল নাউনের সামনে বসিয়ে এই শব্দটাকে আমরা কাউন্টেবল নাউনে ট্রান্সফার করতে চাই। জাস্ট এটা ট্রান্সফরমেশন, যে আপনি কিভাবে একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে ট্রান্সফার করতে পারেন। একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে ট্রান্সফার করার একটা সুন্দর উপায় হচ্ছে এর সামনে এ পিসেস অফ, অথবা হচ্ছে 2 পিসেস অফ, 2 পিসেস অফ, 3 পিসেস অফ, এই তিনটা যে ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড বসাইলে ওই যে আনকাউন্টেবল নাউনটা আছে তখন সেটা কাউন্টেবল নাউনের মতো বিহেভ করবে। এটাই জাস্ট। আব্দুল্লাহ আল মামুন, এবার ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এবার একটু আমরা হচ্ছে দেখি, আমরা ডিটারমাইনার শব্দটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে প্রতিবারই আসে, কিন্তু এটা আমরা অনেকেই ভুল করি। মেনি মাস, ওকে। এবার আমরা একটু খেয়াল করি, আমাদের পরীক্ষার হলে দেখবেন, আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু পড়াশোনা করে থাকেন কিংবা ঘাটাঘাটি করে থাকেন, একটা শব্দ থাকে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ডিটারমাইনার, মানে নিচের কোন শব্দটা হচ্ছে ডিটারমাইনার, কিন্তু কিংবা হচ্ছে ফাইন্ড আউট দ্য ডিটারমাইনার অফ দ্য হচ্ছে ফলোইং সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া থাকে, এই সেন্টেন্স থেকে বলা হয় যে এই সেন্টেন্সের কোন শব্দটা হচ্ছে আপনার ডিটারমাইনার। তো আপনাদের এটা একবারে খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু তারপরে দেখলাম যে অনেকে এটা ভুল করে। ডিটারমাইনার মানে হচ্ছে সে অবশ্যই নাউনের পূর্বে বসবে। আপনি পরীক্ষার হলে যখন একটা প্রশ্ন সলভ করতে যাবেন তখন শুরুতেই দেখবেন যে এই লাইনে, আমি একটা এক্সাম্পল তো অবশ্যই দিব, কিন্তু আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি। ডিটারমাইনার কার পূর্বে বসবে? নাউনের পূর্বে। এতক্ষণ কি নিয়ে আমরা আলোচনা করলাম? নাউন নিয়ে আলোচনা করলাম। তার মানে আমরা নাউন চিনবো। নাউন যদি চিনতে পারি তাহলে নাউনের পূর্বে যে বসবে সে অবশ্যই কি থাকবে? ডিটারমাইনার থাকবে। তার মানে ডিটারমাইনার পরে নাউন থাকবে, আর নাউনের পূর্বে যে বসবে সেই হচ্ছে ডিটারমাইনার। তার মানে আপনি যখন একটা সেন্টেন্স পড়বেন তখন খেয়াল করবেন যে এখানে নাউন কোনটা, তার মানে নাউনের আগে যে পার্টটা বসছে সেটা হচ্ছে ডিটারমাইনার। এখানে দেখেন ডিটারমাইনার দুই রকমই হতে পারে, একটা কাউন্টেবল ডিটারমাইনার হতে পারে, আর একটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমাইনার। কাউন্টেবল ডিটারমাইনার কোনটা? এ এন দা, আর আনকাউন্টেবলে হচ্ছে দা, শুধু দা বসে। এটা তো আমরা আগেই বললাম, যেহেতু হচ্ছে কি কাউন্টেবলে হচ্ছে কি কাউন্ট করা যায়, এজন্য এ বা এন বসে, কিন্তু আনকাউন্টেবলে এ বা এন বসে না, যেহেতু এটা কাউন্ট করা যায় না। তারপর হচ্ছে সাম। সাম হচ্ছে এমন একটা শব্দ যে হচ্ছে দুই জায়গায় বসে। এটা একবারে কমন একটা শব্দ যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই জায়গাতেই বসে। এটা কাউন্টেবলের সামনে বসতে পারে, আনকাউন্টেবলে বসতে পারে। তার মানে পরীক্ষার হলে কোনো একটা সেন্টেন্স যদি আমরা সাম পাই তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। এ বা এন দা পাইলে এটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। এছাড়া হচ্ছে ফিউ। ফিউ হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমাইনার। আর এটা হচ্ছে লিটল। লিটল হচ্ছে আনকাউন্টেবল ডিটারমাইনার। আবার হচ্ছে মেনি। মেনি হচ্ছে কি কাউন্টেবল ডিটারমাইনার। মাস হচ্ছে আমার আনকাউন্টেবল ডিটারমাইনার।
আর গ্রেট, গ্রেট হচ্ছে আমার কাউন্টেবল, স্মল হচ্ছে আমার আনকাউন্টেবল। মানে এই শব্দগুলো আচ্ছা, দা তো হচ্ছে আপনি কাউন্টেবলে তো অবশ্যই বসাইতে পারবেন। কাউন্টেবলে হচ্ছে কাউন্ট যেটা করা যায় সেটার আগে তা অবশ্যই থাকবে। কাউন্টেবলের আগে তো দা অবশ্যই বসাতে পারবেন, আর কাউন্টেবলের আগে এন তো বসেই। আর আনকাউন্টেবলে দাটা শুধু নির্দিষ্ট অর্থে বোঝানোর জন্য দা বসে, এই জন্য দা দুই জায়গায় থাকবে, কাউন্টেবল আনকাউন্টেবল সেটা কোনো ব্যাপার না, দুই জায়গাতেই হচ্ছে দা বসানো যায়। কিন্তু আমি আপনাদেরকে ডিটারমাইনার গুলো পরিচিত করাচ্ছি, যে এ এন দা, সাম, ফিউ, মেনি, গ্রেট, লিটল, মাস, স্মল, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের কি ডিটারমাইনার। তার মানে এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে আপনারা সহজে বের করতে পারবেন না যে কোনটা ডিটারমাইনার। তার মানে হচ্ছে কি এ এন দা, সাম, ফিউ, মেনি, গ্রেট, স্মল, মাস, লিটল, এগুলো সবগুলাই হচ্ছে কি ডিটারমাইনার। কিন্তু এই ডিটারমাইনার গুলোকে আমি একটু আলাদা করে দিলাম, যে কোনগুলো আমার কাউন্টেবল ডিটারমাইনার, কোনটা হচ্ছে আমার আনকাউন্টেবল ডিটারমাইনার। এখন হচ্ছে যদি আপনি অর্ডারের সাথে হচ্ছে লিটল না বসায় ফিউ বসান তাহলে তো হবে না, যেটা কাউন্ট করা যায় না সেটার সাথে আমরা হচ্ছে কি আনকাউন্টেবল অর্ডের সাথে আনকাউন্টেবল ডিটারমাইনার বসাবো, আর কাউন্টেবল অর্ডের সাথে কাউন্টেবল ডিটারমাইনার বসাবো। এজন্যই আমি পার্থক্যটা লিখে দিলাম। আপনারা প্লিজ একটু খাতায় উঠান, তারপরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার তো নাউন শেষ করতে 1.5 ঘন্টা চলে যাচ্ছে। আপনাদের কি মনোযোগ কি এখনো আছে ক্লাসে, নাকি শেষ করে দেব? Will it take much time? আচ্ছা, এখানে ডিটারমাইনার কোনটা? এই ওয়ার্ডের মধ্যে ডিটারমাইনার কোনটা আমাকে বলেন। উইল ইট টেক মাস টাইম এই শব্দের মধ্যে, এই শব্দ না, সরি, উইল ইট টেক মাস টাইম এই সেন্টেন্সের মধ্যে আপনারা বলেন যে কি ডিটারমাইনার কোনটা বলেন। এটা যদি আপনারা পারেন তাহলে আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাব। ওকে, সবার উত্তর কারেক্ট, মাস টাইম। তার মানে আমার মনে হয় যে আজকের পর থেকে আপনার যে যে জায়গায় ডিটারমাইনার প্রশ্নগুলো পাবেন, আপনার বিগত সালের প্রশ্ন পড়লে দেখবেন একটা প্রশ্ন থাকে যে হুইচ ওয়ান হচ্ছে ফাইন্ড আউট দা হচ্ছে ডিটারমাইনার অফ দা হচ্ছে ফলোইং সেন্টেন্স। তো আমার মনে হয় না যে এর পর থেকে আপনাদের কোনো ভুল হবে। এটা খুবই সহজ একটা প্রশ্ন, তারপরেও অনেকে এটা ভুল করে। আমার মনে হয় না আপনারা ভুল করবেন। আচ্ছা, নাউন শেষ আমাদের।
আর এখন হচ্ছে আমরা প্রনাউন নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে, তাহলে এখন নাউন শেষ। নাউন নিয়ে মোটামুটি আমি যা আলোচনা করলাম, হ্যাঁ, মোটামুটি সবই কভার করার চেষ্টা করেছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করা যায় যে নাউন থেকে যে প্রশ্নটা আসবে কারো কোনো ভুল হবে না, আপনারা পারবেন। এই মানে নাউনের 1-2 মার্ক যেই মার্কটা আসবে সেটা ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। এবার হচ্ছে আমরা প্রনাউন নিয়ে একটু আলোচনা করব। প্রনাউন কত প্রকার? প্রনাউন হচ্ছে 8 প্রকার প্রনাউন। আমি যদি হচ্ছে 8টা প্রকার একসাথে হচ্ছে লিখি তাহলে হচ্ছে একটু সময় লাগবে। আচ্ছা, আমি সিঙ্গেল একটা নিয়ে হচ্ছে আলোচনা করি, তাহলে একসাথে আলোচনা হয়ে যাবে, শেষও হয়ে যাবে। প্রথমে আসি হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন কোনগুলো? পার্সোনাল প্রনাউন হচ্ছে আই, মি, মাই, হিম, হিজ, হার। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রনাউন। প্রনাউন তো আমরা সবাই জানি, এক নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রনাউন। এবং নাউন হচ্ছে কি একটা ব্যক্তি অথবা বস্তু হতে পারে, এবং সেই ব্যক্তির পরিবর্তে হচ্ছে যে ওয়ার্ড গুলো হচ্ছে আমরা বসাবো সেইগুলোকে আমরা হচ্ছে বলতেছি পার্সোনাল প্রনাউন। যেরকম আই, মাই শব্দটা 2বার হয়ে গেছে। আই, মি, মাই, মাইন, হি, হিম, হিজ, হার। এটা মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের ভুল হবে না। এর মধ্যে হচ্ছে আইটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর মাইটা হচ্ছে তো অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মি, হি, হিজ, হিম, এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, এগুলো হচ্ছে আমাদের কি বলে সাবজেক্টিভ ফর্ম। আর মাঝখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের কি পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলাকে বলা হয়। এগুলোর পরে একটা নাউন লাগে। যেরকম মাই কোনো নিজস্ব কোনো শব্দ হতে পারে না, মায়ের পরে হচ্ছে মাই বুক, মাই পেন, মাই ফুড, এরপর একটা নাউন থাকে। এই জন্য হচ্ছে এই মাঝখানে যেগুলো হচ্ছে এগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আর আই যেটা, এটা সাবজেক্ট হিসেবে সবসময় ব্যবহৃত হয়। আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম, আর হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এগুলো মোটামুটি আমরা সবাই জানি, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নাই। তারপরেও আমরা যেহেতু শুরু করলাম, শুরুতে হচ্ছে এগুলো একটু বলে নেওয়া ভালো। ওকে, এবার আসা যাক। ধরেন হচ্ছে আপনার একসাথে 3টা একটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্সে হচ্ছে আপনি আই, ইউ, হি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ধরেন এই 3টা পারসনই একটা সেন্টেন্সে আছে। একটা সেন্টেন্সে যদি হচ্ছে অবজেক্টিভ, পসেসিভ এগুলো বুঝিনি। আচ্ছা,
আমাদের পার্সোনাল যে প্রনাউন গুলো আছে, হ্যাঁ, পসেসিভ। আচ্ছা, এই যে আমাদের পার্সোনাল প্রনাউন গুলো হচ্ছে, আপনারা অনেকে অনেকগুলো লিখেছেন, আই, মি, মাই, মাইন, উই, আস, আই, উই, হি, শি, দে, ইউ। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসটা আর হচ্ছে 5 মিনিট নিয়ে শেষ করে দেব। বাকি যে অংশটা থাকবে এটা আমি পরবর্তী ক্লাসের শুরুতে 10 মিনিট 15 মিনিটে শেষ করে আমরা নতুন টপিকে যাব। আমার কাছে মনে হচ্ছে যে এতক্ষণ আপনাদের, হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, এতক্ষণ আসলে ধরে রাখা ঠিক হচ্ছে না। আচ্ছা দেখেন, এই বিষয়টা বুঝিয়ে আমি আপনাদেরকে আজকে ছেড়ে দিচ্ছি, পরে ক্লাসে বাকি অংশটুকু আমি শেষ করব, এখান থেকে শুরু করব। আচ্ছা দেখেন, আই, এই যে আই শব্দটা, আমি, এটা কি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি না? আই কি আমি কখনো অবজেক্ট হিসেবে ব্যবহার করি? আই সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপর উই কি কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে? উই সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ইউ, তারপর দে, এগুলো দেখবেন সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন বলা হয়, পার্সোনাল প্রনাউন। এগুলো সব সাবজেক্টিভ প্রনাউন আছে, এগুলো সব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। দে হচ্ছে দেয়ার, আর এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। উই এর হচ্ছে কি? আস। ইউ এর হচ্ছে ইউ, আর দে এর হচ্ছে দেম। এগুলো আপনারা পারেন, কিন্তু আমি হচ্ছে একটু দ্রুত বলাতে আপনাদের একটু কনফিউশন লাগছে। আই, উই, ইউ, দে, এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ ফর্ম। আমরা যখন একটা সেন্টেন্স লিখবো তখন এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবো। এখন আই এর যদি কখনো আমার হচ্ছে অবজেক্ট প্রয়োজন হয়, তাহলে কি? আই, মি দিব, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উই এর যদি অবজেক্টিভ ফর্ম লিখতে হয় আস। ইউ এর যদি অবজেক্টিভ ফর্ম লিখতে হয়, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? ইউ। আর দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, আর দের পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। এবার কি ক্লিয়ার? এই যে পার্সোনাল প্রোনাউন গুলো আছে, এই পার্সোনাল প্রোনাউন গুলোর হচ্ছে 3টা ফর্ম আছে। একটা সাবজেক্টিভ ফর্ম, যেটা সাবজেক্টের শুরুতে বসবে, সাবজেক্ট হিসেবে বসবে, সেন্টেন্সের শুরুতে বসবে। এগুলো হচ্ছে সব অবজেক্টিভ ফর্ম, এগুলো হচ্ছে শব্দের শেষে বসবে, মানে সেন্টেন্সের শেষে বসবে অবজেক্ট হিসেবে। আর এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। আই, মি, মাই, উই, আওয়ার, আস, ইউ, ইউর, ইউ, দে, দেয়ার, দেম। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি আজকে ক্লাস ক্লোজ করে দিব। তারপরে হচ্ছে আবার পরবর্তী দিন এখান থেকে আমি ক্লাসটা শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকুক। আমরা পরবর্তী দিন এখান থেকে আবার শুরু করব ইনশাল্লাহ। আর প্রোনাউনটাও একটা বিশাল সিলেবাস, এটাও আমাদের হচ্ছে একটু সময় লাগবে, সমস্যা নাই, ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা কভার করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, মনোযোগ সহকারে পড়াশোনা করবেন, উল্টাপাল্টা জায়গায় সময় নষ্ট করবেন না। খুব বেশি ভালো যদি না লাগে তাহলে হচ্ছে রুমের লাইট অফ করে কিছুক্ষণ হচ্ছে নাচানাচি করতে পারেন, তাহলে রিফ্রেশ লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।